পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি আসছে দুই দেশ থেকে। ভূস্বর্গ কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায়। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবা খেলার ময়দানে। প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ। তবে একটি ভুল পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের যৎ সামান্য কূটনৈতিক সম্পর্কটুকুও। এই যখন সিচুয়েশন গতকালকে হঠাৎ করে আপনার পাকিস্তানের দিকে একটা বিশাল দলের মুভমেন্ট দেখা গেল, আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গর্জাইয়া প্রায় ৫৪টা জীবন শেষ করে দিল। এরা কারা? পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে কোনো আগাম সতর্কতা ছাড়াই জিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এবার আসলেই কি রক্ষা পাবে ভারত? যে খবর পাকিস্তান থেকে আসছে তা রীতিমতো ভয়ঙ্কর। ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মাঝে চরম উত্তেজনার মধ্যে ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করে রাখার দাবি করেছেন পাকিস্তানের একজন মন্ত্রী, যা মুহূর্তেই হামলে পড়বে বলেও দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিন্ধু নদের পানি বন্ধের পর পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে ভারত কিছুটা হোঁচট খেয়েছে। বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের খবরগুলো তারা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করছে। যেমন একটা খবর যে গোপন ডেরা থেকে ১৩০টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে, পানি বন্ধ হলেই যুদ্ধ। হুঁশিয়ারি পাকিস্তানের মন্ত্রী। এবার পাকিস্তান ভারতের দিকে তাক করে রেখেছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, তাও আবার একটি বা দুটি নয়, শতাধিক। সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না, যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার। এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ। অভিশাপের আগুনে যেন পুড়ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, উত্তপ্ত ভারত পাকিস্তান। টানা ৪ দিন ধরে সীমান্তে ব্যাপক গোলাগুলি। সীমান্তে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সেনারা। ৫৪ জন ভারতীয় সেনা নিহত। ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে দুই দেশ। ভারতকে কাবু করতে পাকিস্তানের নতুন কৌশল। পাকিস্তানের ১৩০টি ক্ষেপণাস্ত্র তাক করে আছে ভারতের দিকে। ১৩০টি পরমাণু মিসাইল রেডি করেছে পাকিস্তান। ভারতকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর। ভয়ে থরথর করে কাঁপছে ভারত। এদিকে প্রকৃতির প্রতিশোধ। অভিশাপের আগুনে জ্বলছে ইসরায়েল। দাবানলে পুড়ে ছাই ইসরায়েল। নেতানিয়াহুর রাতের ঘুম হারাম। অপরদিকে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া ডক্টর ইউনূসের গোপন চুক্তি নিয়ে তোলপাড়। ভারত পাকিস্তান যুদ্ধ, ৫৪ ভারতীয় সেনাকে হত্যা, পাকিস্তানের ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন, অভিশাপের আগুনে ইসরায়েলের পুড়ে যাওয়া এবং দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া ডক্টর ইউনূসের গোপন চুক্তি ফাঁস হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত ও পাকিস্তানের মাঝে চরম উত্তেজনার মধ্যে ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করে রাখার দাবি করেছেন পাকিস্তানের একজন মন্ত্রী, যা মুহূর্তেই হামলে পড়বে বলেও দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মাঝে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপও গ্রহণ করেছে, যার কারণে প্রতিবেশী দেশ দুটির সীমান্তে বাড়ছে সামরিক উত্তেজনা। পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ার দাবিও করেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পানি বন্ধ করলেই যুদ্ধে নেমে পড়বে ইসলামাবাদ, এমন দাবি ওই মন্ত্রীর। পেহেলগামে সন্ত্রাসী হামলায় কাশ্মীরের একজন বাসিন্দা ও পর্যটক সহ ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে শক্ত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরই মাঝে পাকিস্তানিদের সকল ভিসা সুবিধা বাতিল করেছে দিল্লি। সেই সাথে ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে দিল্লির সাথে বাণিজ্যিক কার্যক্রমে লাগাম টানা ও পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি সহ ভারত বিরোধী একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামাবাদ, যার মাধ্যমে প্রায় অর্ধযুগ পর আবারও দুই প্রতিবেশী রাষ্ট্রের মাঝে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এমন পরিস্থিতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এমনকি যুদ্ধের জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরই মাঝে টানা ৩ দিন থেকে দুই দেশের সীমান্ত লাইন অফ কন্ট্রোলে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও ভারতের সেনারা, এমন দাবি দিল্লির। যদিও এ বিষয়ে কোনো সত্য তথ্য তুলে ধরতে পারেনি ভারত সরকার। সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যদিও তার এই হুমকিতে দিল্লির সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব পড়েনি। এবার ভারতের দিকে পাকিস্তানের ১৩০টি পারমাণবিক বোমা তাক করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি।
ভারতকে সতর্ক করে এই মন্ত্রী বলেন, ভারত যদি পানি বন্ধ করে তাহলে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের ঘড়ি, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শনের জন্য তৈরি করা হয়নি, এগুলি ভারতের দিকেই তাক করা আছে। এছাড়াও আমাদের 130টি পারমাণবিক অস্ত্র শুধু মডেলিং এর জন্য প্রস্তুত রাখা হয়নি, আপনাদের ধারণা নেই যে সেগুলো কোথায় কোথায় মোতায়েন করা আছে। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে, এই নদী দিয়ে হয় পানি বইবে নয়তো ভারতীয়দের রক্ত। সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না, যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার। এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ। অভিশাপের আগুনে যেন পুড়ছে ইসরায়েল। গাজায় নির্বিচারে গণহত্যা, অমানবিক নির্যাতন সহ তাদের নানা কর্মকাণ্ডের ফলে কি এবার দাবানলে পড়ছে ইসরায়েল? ইসরায়েলের রাজধানী জেরুজালেমের আশেপাশে নিয়ন্ত্রণে আসা আগুন স্বস্তি এনে দিলেও দেশের অন্যান্য অংশে এখনো বহু জায়গায় আগুনের ভয়াবহতা অব্যাহত রয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রবল বাতাসের সুযোগে আগুন ছড়িয়ে পড়ছে বনাঞ্চল থেকে জনবসতিতে, যার ফলে সাধারণ মানুষের জানমাল পড়েছে হুমকির মুখে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। ভয়াবহ এই আগুন প্রায় 20 ঘন্টা ধরে ব্যাপক লড়াইয়ের পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায় ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনবে 100টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট, 6টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত ও লজিস্টিক বিভাগ একযোগে কাজ করে। ফায়ার অ্যান্ড রেস্কিউ কমিশনার রিয়াল কস্পি জানান, 5টি ভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং তার নিভাতে সমন্বিতভাবে কাজ করে ইসরায়েল এয়ারফোর্স, পুলিশ সহ অসংখ্য স্বেচ্ছাসেবক। বেইতমির এলাকায় ও পার্শ্ববর্তী রাবিন পার্কের দিকে আগুন যেন না ছড়ায় সেই চেষ্টাও চলে বিমান ও মাটির অভিযান দিয়ে। এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় 2471 একর জমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ইসরায়েলি বিমান বাহিনী একটি এয়ারিয়াল ম্যাপ তৈরি করে, যা ফায়ার সার্ভিসকে বড়সড় কৌশল নিতে সাহায্য করে। ইসরায়েল প্রতি বছর গ্রীষ্মকালে ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয়। রাষ্ট্রীয় হিসাবরক্ষকের এক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের অগ্নিকাণ্ডগুলোর মাত্র 9% এবং 2023 সালের মাত্র 14% ঘটনার উৎস তদন্ত করেছে কর্তৃপক্ষ। এমনকি 2020-22 সালের মধ্যে শুরু হওয়া তদন্তগুলোর অধিকাংশ এখনও অসমাপ্ত। প্রতি বছরই গ্রীষ্মকালে ইসরায়েল এমন ভয়াবহ আগুনের মুখে পড়ে। 1989 থেকে শুরু করে 2010, 2015, 2021, 2023 এবং সর্বশেষ 2025-এ প্রতি 2-3 বছর পর পর এমন ঘটনা ঘটছে। ভারত সরাসরি না পারলেও কৌশলে পাকিস্তানকে কিন্তু খাবে। এটা পাকিস্তান কি বোঝে না? অবশ্যই বোঝে। মজার বিষয় হচ্ছে যে গত 22 এপ্রিলের ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনেক ঘটনা ঘটছে, বিস্ফোরণের ঘটনা ঘটছে। তারপর হচ্ছে হঠাৎ করেই পাকিস্তানের চারদিকে কিন্তু প্রচুর শত্রু, এরা আবার আফগানিস্তানে গুতায় রাখছে, ইরানের সাথেও ঝামেলা আছে, ভারতের সাথেও আছে, আবার এদের দেশের মধ্যে বেলুচিস্তান থেকে শুরু করে বেশ কয়েকটা প্রদেশ আছে যারা স্বাধীনতা চাচ্ছে। এটা তো অবশ্যই জানেন, তাই না? এই যখন সিচুয়েশন, গতকালকে হঠাৎ করেই আপনার পাকিস্তানের দিকে একটা বিশাল দলের মুভমেন্ট দেখা গেল। আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গর্জাইয়া প্রায় 54টা জীবন শেষ করে দিল। এরা কারা? কি ঘটছে ভারতে এবং পাকিস্তানের সীমান্তে? দুই দেশের মধ্যে মুহুর্মুহু গুলি হচ্ছে, তবে এইবারের জায়গাটা একটু অন্য জায়গায়। বাট পাকিস্তান এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছে না। আপনার পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তে সন্ত্রাসীদের সাথে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। সেনারা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, আর এতে 54 জন সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জিও টিভি একটা প্রতিবেদন করেছে। বলা হয়েছে যে 25, 26 এবং 27 এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল সন্ত্রাসী পাকিস্তানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে সেনারা গুলি করে, যারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করে। তো ওইখান থেকে পাল্টা গুলি চলে, এরপরে পাকিস্তান সেনাবাহিনী আবারও গুলি চালায়, আর এতে টোটাল 54 জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইভেন যারা মারা গেছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তো এরা কারা? এরা কি ভারতের কোন চর এজেন্ট বা সামহাও কোনো ভাড়াটে যোদ্ধা? পাকিস্তান সেনাবাহিনী বলছে নিহতরা সবাই খাওয়ারিজ সদস্য। খাওয়ারিজ হচ্ছে বিদ্রোহী। তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে, এখন এই বিদেশি প্রভু কারা? হতে পারে সেটা ভারত, হতে পারে আমেরিকা, হতে পারে আফগানিস্তান, সামহাও পাকিস্তান বলছে তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্যই অনুপ্রবেশের চেষ্টা করছিল। ফিতনা আল খাওয়ারিজ শব্দটি রাষ্ট্র নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তানকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এই যে আমরা দেখছি যে হঠাৎ করেই গেল এই কয়েকদিনের মধ্যে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বিস্ফোরণ হচ্ছে, তারপর হচ্ছে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এর মাঝখানে সীমান্তে পাকিস্তান সর্বোচ্চ লেভেলের নজরদারি করছে। ইভেন
বেশ কিছু জায়গায় তারা কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে যে এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত রাতে বিরাতে দিনে যে কোনো সিভিল অর সামহাউ সোলজার্স অথবা এভরিওয়ান যারাই এই সীমান্ত রেখা বা শূন্য রেখা অতিক্রম করবে গুলি করা হবে। কেন? সবাই কিন্তু একটা বৈশা রয়েছে যে পাকিস্তানে একটা বড় ধরনের ঘটনা ঘটবে। এখন এই ঘটনার পিছনে যেই দেশের টিমই হোক যাদেরই হোক, বাট তাদের একজন বিদেশি প্রভু আছে। আর পাকিস্তানের জন্য এই মুহূর্তে যারাই পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা করবে বা ঘটনা ঘটানোর চেষ্টা করবে, পাকিস্তানের কাছে মনেই হবে যে ভারত ঘটনা একটা ঘটানোর চেষ্টা করতেছে। হইতেছেও হয়তো এরকম যে ডাইরেক্ট না পারলে হাতে না পারলে ভাতে মারা। কারণ ভারতের সেনাবাহিনী অথবা সামহাও কোনো সশস্ত্র গোষ্ঠী সরকারি বা লাইসেন্স প্রাপ্ত যারা আছেন রাষ্ট্রীয়, তারা যে কোনো একটা ঘটনা ঘটাইলে এটা রাষ্ট্র টু রাষ্ট্র যুদ্ধ হবে। কিন্তু যদি কোনো সিস্টেমে পাকিস্তানে ঢুকে কোনো ঘটনা ঘটাই দেওয়া যায়, তখন এটা কিন্তু যে দায়ভার কেউ স্বীকার করবে না, তদন্ত হবে। আর এটা নিয়ে পাকিস্তান ভারতে অভিযান চালানোর সুযোগ নেই। কারণ ভারতে যে ঘটনা ঘটেছে সত্যি সত্যি পাকিস্তানও তো গড়াইতে পারে, তাই না? এরা অতীতে গড়াইছে, আবার ভারতও কোনো চাল দিতে পারে। কে সঠিক কে ভুল এটা তো ভাই আপনি হুট করে বুঝতে পারবেন না। দর্শক, যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার। আমরা এতদিন আমাদের সন্দেহের কথা, আশঙ্কার কথা জানাচ্ছিলাম। আমরা দাবি তুলছিলাম যে আমাদের সামনে খোলাসা করা হোক আসলে সরকার কি করতে যাচ্ছে। খোলাসা ঠিকই করেছে, কিন্তু খানিকটা, সব কিছু নয়। যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে। তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার। তিনি বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। বাংলাদেশ নয়, এখানে বলতে হবে বাংলাদেশ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এটি মানবিক প্যাসেজ হবে, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে, আমি এর বিস্তারিতে যাচ্ছি না। যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে। শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে। কিন্তু কী সেই শর্ত? কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে, জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে? এবং যেহেতু এই শর্তগুলোর গোপন রাখা হচ্ছে, মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। যদি কেউ প্রশ্ন তোলেন, এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে, করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে থাকার জন্য। যদি সেই প্রশ্ন সবাই করেন, ডক্টর ইউনূস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে তা আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে। মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে? যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে মিয়ানমারে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য, নাকি সেখানে যে রোহিঙ্গারা মার খাচ্ছেন, অমানবিক অবস্থা আছে তাদের জন্য? সেখানে রোহিঙ্গারা তো এখনও মার খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। রোহিঙ্গাদের হাতে মার খেয়ে নির্যাতিত হয়ে গত কয়েকদিনেও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি স্পষ্ট যে সেখানে মানবিক সহায়তা নয়, মানবিক সহায়তার নামে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো হবে, গোলা বারুদ পাঠানো হবে। এটি স্পষ্ট। জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন? মার্কিন হাই প্রোফাইল টিমে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেন এলেন? আপনাদের সামনে অনেকবার কথা বলেছি, আমাদের সন্দেহের কথা, আমাদের আশঙ্কার কথা বলেছি, এবং সেটি আস্তে আস্তে ওপেন হচ্ছে। যুক্তরাষ্ট্রের টার্গেট কি? কেন এই করিডোর চাই? জানিয়েছে আপনাদেরকে। তারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়। সে দেশের সেনাবাহিনীকে যে $128 বিলিয়ন বাজেট দিল 2022 সালে, তার মধ্যে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে সেখানে চীনের আধিপত্য ঠেকাতে চায়। এবং সেই কারণে আরাকান আর্মিকে তারা যুদ্ধাস্ত্র দিতে চায়। পররাষ্ট্র উপদেষ্টা আরও যা বলছেন, তিনি বলছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে। আচ্ছা, কি করবে? বলা হচ্ছিল যে 1,80,000 রোহিঙ্গা পাঠানো হবে। বাংলাদেশের মানুষকে ভূগোল বোঝাচ্ছে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে নাকি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা হয়েছে। এত বছর চেষ্টা করে একজন রোহিঙ্গাকে পাঠানো হলো না। আবারও সেই কথা বলছি, হঠাৎ করে 1,80,000 রোহিঙ্গা নিয়ে নেবে? আর কাদের মাধ্যমে যাবে?
আরাকান আর্মিকে টপকিয়েতে যেতে হবে বা আরাকান আর্মির সম্মতি নিয়ে যেতে হবে, সেই আরাকান আর্মিকে নিয়েই তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বললেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য গলার কাটা, যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে, তাদের সঙ্গে তো কোনো চুক্তি হতে পারে না। আর তাহলে মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে কীভাবে চুক্তি করবে? ওখান থেকে যদি যুদ্ধাস্ত্র পাঠানো হয়, যুক্তরাষ্ট্র পাঠাবে আর মিয়ানমার সরকার এটি মেনে নেবে, মানবিক সহায়তা পাঠানো হবে, মিয়ানমার সরকার জানবে না, চীন জানবে না কি পাঠানো হচ্ছে? মানে বাংলাদেশের মানুষকে কি এতটাই বোকা মনে করা হচ্ছে? এবং এটাও সত্য কথা, এই যে করিডোর দেওয়া হবে যুদ্ধাস্ত্র পাঠানোর নামে, কিছু রোহিঙ্গা হয়তো আরাকান আর্মির নামে পাঠানো হবে, মানে মাধ্যমে, এবং বাংলাদেশের মানুষকে দেখানো হবে এই দেখো আমরা পাঠাচ্ছি, অন্য কেউ পারেনি, আমরা পারলাম। কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কোন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র পাঠাবে, গোলাবারুদ পাঠাবে, আর বাংলাদেশের কোনো ভূমিকা থাকবে না, বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়াবে না। এবং এটা তো আমরা সবাই জানি, বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাইন্ড গেম চলছে। সেখানে চারটি শক্তি জড়িত: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত। আমি বলেছি আপনাদেরকে, নিশ্চয়ই ভারত তো হাত পা গুটিয়ে বসে থাকবে না, চীন বসে থাকবে না। এবং সে দেশে মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয়, সেক্ষেত্রে তো আমাদের সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলা হবে, তাদের সহায়তা তো অবশ্যই দরকার। বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে, তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য, তাই না? একটা নির্বাচন উপহার দেবে, তাই বলে তাকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে। গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে? এতই সহজ সব কিছু? জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন? আমি আবারও বলছি, শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয়, আমরা ধরে নেব, আগেও বলেছি এখনও বলছি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে। এদিকে গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সায়েদ শিকদার। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগ্নে। দীর্ঘ প্রায় 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু সায়েদ শিকদার। রবিবার সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু সায়েদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি নিজেই ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙার সময় চেয়ারম্যান আবু সায়েদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলা পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সায়েদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মাণ করেন। রবিবার সকালে আবু সায়েদ শিকদার লোকজন নিয়ে এই ভাস্কর্যটি ভেঙে ফেলেন। পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সায়েদ শিকদার দীর্ঘ 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আবু সায়েদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রভাব খাটিয়ে পিঞ্জুরি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হবার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আবু সায়েদ শিকদার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, আদর্শচ্যুত হয়েছে তাই পালিয়েছে, ওই দল আমি আর করব না, তাই নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছি।